আমি মন্তব্য করবো না ব্যক্তিগতভাবে। শুভেচ্ছা। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। আচ্ছা, বলছি এই মুহূর্তে গোটা রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আপনি দেখেছেন যে মুর্শিদাবাদ, মালদা। উদ্বেগজনক নয়, ভয়াবহ। মুর্শিদাবাদে যে ড্যামেজটা 11 এবং 12 তারিখ করেছে, আপনি এর ভয়াবহতা আপনি মাপার কোনো গোটা রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আপনি দেখেছেন যে মুর্শিদাবাদ, মালদা। উদ্বেগজনক নয়, ভয়াবহ। মুর্শিদাবাদে যে ড্যামেজটা 11 এবং 12 তারিখ করেছে, আপনি এর ভয়াবহতা আপনি মাপার কোনো জায়গা নেই। মানে একদম প্যাথেটিক। মানে গ্রামের পর গ্রাম, হিন্দু যেখানে সংখ্যা কম, 28টা বাড়ি, 30টা বাড়ি, 50টা বাড়ি স্ম্যাশড করে দিয়েছে। আমার কাছে প্রত্যেক দিনই যে ওদের টিম যেগুলো ঘুরছে, ফরেন্সিক টিম বলুন, সিআরপি বিএসএফের টিম বলুন, ওদের অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি ওই ওদের যারা নিয়ে যাচ্ছে গাড়ির ড্রাইভার, সাধারণ কনস্টেবলরা ভিডিও তুলে তুলে পাঠাচ্ছে, ভয়ঙ্কর সমস্ত ছবি। এবং এটা একটা ছোটোখাটো রাইটস বা আইন শৃঙ্খলা অবনতি নয়, কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া, লাইক কাশ্মীর। আমি আপনাকে বলছি, এবং যে প্যানিকটা তারা 11-12 দেখেছেন, এই প্যানিকটা কিন্তু তাদেরকে কোনোভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্ট্রং গভর্নমেন্ট মেজার না নিচ্ছে। আপনি কম্পেনসেশন বলুন, ওই টহলদারি বলুন, সর্বদলীয় মিটিং বলুন, সর্বধর্মের সংহতি সভা বলুন, নেতাদের পাঠিয়ে বলুন, কোনোটারই আউটকাম আপনি কিছু করতে পারবেন না। এবং দেখুন, আই ওয়ান্ট রেজাল্ট। আপনাদের অনেকে মিডিয়াতে থাকার জন্য অনেক কিছু করছেন, আমি এর মধ্যে নেই। আমি 11 তারিখে মোথাবিড়ি থেকে ফিরে এসেই প্রেস কনফারেন্স করে সিএমকে, চিফ সেক্রেটারিকে আপিল করা, গভর্নরকে লেখা, যা যা করার পরে 12 তারিখে কোর্টে গিয়ে অর্ডার আনিয়ে, কারণ আমাকে 12 তারিখ সকালবেলা বিএসএফের অফিসাররা বলল যে ডিএম বললেন যে আমাদের বর্ডারে চলে যেতে। আমি তখন দেখলাম কোনো অপশান নেই, এবং হরগোবিন্দ দাস, গোবিন্দ দাস এদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এবং আমি যখন দেখলাম গভর্নমেন্ট রিলিফ করছে না, আমি আপিল করেছিলাম থ্রু গভর্নর রেড ক্রসকে, মানে টুইটে, এক্সে, আর কে মিশনকে, ইসকনকে, ভারত সেবাশ্রম সংঘকে। ভারত সেবাশ্রম সংঘ ঔরাঙ্গা ব্রাঞ্চ প্রথম দিন থেকে কাজ করেছেন। আমি গ্রেটফুল আর কে মিশনের কাছে, তারা ম্যাসিভ কাজ করছেন প্রচারের আড়ালে থেকে। প্রথম দিনটা তারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। রেড ক্রস সোসাইটিও কাজ করছেন, গভর্নরও ওদের বলে দিয়েছিলেন। এবং ওষুধ নেই, বেবি ফুড নেই, উড়িয়ে দিয়েছে, মানে আপনার জামা কাপড় পর্যন্ত নেই। এখন রিলিফ ওয়ার্ক অনেকে করছেন। আপনারা জানেন একটা পরিবারের 5,000 টাকার নোট উড়িয়েছে। একটা বিড়ি শ্রমিক মহিলা, হিন্দু পরিবার, 1.5 লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য রেখেছিল, নিয়ে পালিয়ে গেছে। ড্যামেজটা ম্যাসিভ। আজকে জৈন সমাজ ওখান থেকে আমাকে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ানের, তারা আমাকে সাজুর মোড়, ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান পর্যন্ত যে লিস্ট পাঠিয়েছে, ড্যামেজ, হরিবল সিচুয়েশন। আপনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, আপিল করেছিলেন। অ্যাপিল করেছিলেন। আমি আবার চিফ কি সেক্রেটারিকে appeal যাবে? দিয়েছি। আবার কি অ্যাপিল না, করবে না, পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো, একদম পলিটিক্যাল কারণে। এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে। অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে 11 তারিখে বিএসএফ চলে এলো সঙ্গে সঙ্গে, 12 তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য, কোর্ট তো অর্ডার করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএকে সিদ্ধান্ত নিতে হয়।
সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এমএইচএ, আর এমএইচএতে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন। তো তিনি যেভাবে সাথে সাথেই আপনার 5 কোম্পানি বিএসএফ দিয়ে পরে 17 কোম্পানি করে দিয়েছেন, ঝাড়খণ্ড থেকে সিআরপিএফের কোবরা ইউনিট আনা, এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো করে যেভাবে করেছেন, তা তো অমিত শাহজির যে প্রোঅ্যাক্টিভ রোলটা এটা মমতা ব্যানার্জি বুঝেছেন, তাই তিনি ওখানে গালি দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ, পুলিশ ডিস্ট্রিক্ট তো জঙ্গিপুর, মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট। ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা, কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে। 48,000 মাইনাস আছে মোথাবাড়িতে, শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে। আপনার মোথাবাড়িতে 66% মুসলমান ভোট, 34% হিন্দু ভোট, আর এই দুটোতে 25%-এর নিচে হিন্দু ভোট। এই 3টে পার্লামেন্ট সিট, অ্যাসেম্বলি সিট, ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক, বৈষ্ণবনগর, এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপির লিড আছে। একদম ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। আপনি ভাবতে পারবেন না, ঠিক গত শুক্রবার এই দিনে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি পুলিশ নামক কোনো বস্তু ছিল না। আপনারা যখন ভিকটিমদের বাড়িতে যাচ্ছেন, ভাবতে পারেন যে একজন ভদ্রলোক ধুলিয়ান বাজারে বলছেন আমি টিএমসিকে এখানে বাড়ি দিয়ে রেখেছি, পার্টি অফিস, আমাকেও শুধু হিন্দু বলে ছাড়লো না, শেষ করে দিয়ে গেল। আপনাকে তো এখনো পর্যন্ত তো যাওয়ার ব্যাপারে কোনো অনুমতি পাননি হাইকোর্টের, কারণ আমরা দেখলাম যে রাজ্য সরকার আপনার মানে আপনি যাতে না যেতে পারেন সেই নিয়ে সওয়াল করেছে, এবং তাদের যুক্তি আপনি গেলে ওখানে আরও বেশি উত্তেজনা তৈরি হবে। যে মোথাবাড়িতেও আটকাতে চেয়েছিল, পারেনি, সময় লেগেছে। আমি কাজ করছি, কারণ আমি তো এগুলো প্রচার করতে চাই না। আমি প্রথম দিন ডে 1 থেকে, যেদিন রিলিফ ক্যাম্প চালু হয় আপনার 13 তারিখ থেকে পালানপুরে, ওখানে আমাদের বিজেপি জেলা পরিষদ আছেন, তার যে হাজব্যান্ড জগাই ঘোষ, আমি তার মাধ্যমে প্রথম দিন রিলিফ করেছি, পরের দিনও রিলিফ করেছি। আমার লোকজন মুর্শিদাবাদ থেকে একটা টিম ওখানে কাজ করছে এবং রিলিফ ওয়ার্ক করছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে পেটিএম নাম্বার ওদের সংগ্রহ করে অনেকেরই পেটিএমে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছি। আমি একটা মেল আইডি দিয়েছিলাম, অনেকে রেসপন্স করছেন বিদেশ থেকেও, আমি তাদেরকে পেটিএম দিয়ে দিয়েছিলাম, ওরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তো অনেকের পেটিএমও নেই, এটাও ঘটনা, খুব সাধারণ লোকজন আছেন। তা সব মিলিয়ে এইরকম একটা পরিস্থিতি আছে। আগামীকাল হাইকোর্টের অনুমতিতে একটা আপনার দক্ষিণ কলকাতায়, মানে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রেই মনে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে কলকাতার কর্মস্থলের বাড়ি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মস্থলের বাড়ি, ওখানে একটা র্যালি আছে। সেখানেও আমরা অনেক ওখানকার ভিকটিম পরিবারদেরকে কিছু হেল্প করার একটা উদ্যোগ নিয়েছি। তারা, আমি আশা করি সোমবার দিন আমাকে যাওয়ার অনুমতি দেবেন। আমার স্পেসিফিক 10টা পয়েন্টে যাওয়ার আবেদন আমি করেছি, সবগুলোই ধুলিয়ান, শামসেরগঞ্জ এবং সুতি। আমাকে মোথাবাড়ির মতো, মোথাবাড়িতে 4টে পয়েন্ট দিয়েছিলেন, আমি কোর্টের অর্ডার একদম ভায়োলেট করিনি। কোর্ট বলেছিল স্পিচ দিতে না, কোর্ট বলেছিল কোনো পলিটিক্যাল র্যালি করতে না, একা যেতে বলেছিল। আমি কমপ্লিটলি কমা পূর্ণচ্ছেদ কোর্টের অর্ডার ফলো করেছি। এক্ষেত্রেও আটকাতে পারবে না, যাব এবং যা করার করব। এবং মালদাতে তো ইনসিডেন্ট হয়নি, ইনসিডেন্টটা হয়েছে মুর্শিদাবাদে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, একজন বিরোধী দলনেতা হিসেবে এই মুহূর্তে আপনি মানুষের কাছে কি আবেদন করবেন, সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের কাছে? দেখুন, সকলেই কিন্তু আপনার এখানে যে পরিস্থিতিটা হয়েছে সেটা হচ্ছে, একটা তো বিরোধী দলের ভূমিকা আছে, সেটা তো অন্যরকম, কিন্তু প্রত্যেকে একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে। আপনি যদি বলেন যে আমরা বিজেপিরা হিন্দুর পক্ষে স্ট্যান্ড নিয়েছি, তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত।
আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে। মুসলিমরাও তো 20%-এর নিচে, 10%-এর নিচে, 5%, 2%, 1% মুসলিম আছে। যেটা যোগী আদিত্যনাথজি বলেছেন যে 100টা হিন্দুর মধ্যে 50টা মুসলিম সুরক্ষিত, কিন্তু 100টা হিন্দুর মধ্যে, 100টা মুসলিমের মধ্যে 5 জন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয়। তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে, আমার স্ট্যান্ডটা। তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত। আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুসলিমদের দোকান ভেঙে, মোথাবাড়ি বলুন, ধুলিয়ান বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, এক লাইনে 5টা দোকান আছে, 2টো হিন্দুর দোকান পুড়িয়ে দিয়েছে, 3টে মুসলিমের দোকান রেখে দিয়েছে। তাহলে এটা তো ধর্মীয় যুদ্ধ বেছে বেছে। এই যে আমি তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী ছিলাম, আপনার 19 সালে এনআরসিকে সিএ বলে দাঙ্গা হলো, এই সিদ্ধুগুলা লাগিয়েছিল। তাতে তখন কৈলাস বিজয়বর্গীজি এখানকার অবজারভার, ওনাকে ওই ওমরপুরে আটকে দিয়েছিল পুলিশ। মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আপনারা জানেন, আমি পার্ট নই। কিন্তু আমি সেই সময়, কার্তিক মহারাজ জানেন, ভরত ঝাড় তখন তৃণমূলের বেলডাঙ্গার চেয়ারম্যান, জাকির হোসেন মন্ত্রী ছিলেন, খলিলুর রহমান ছিলেন। সেই সময় আমরা রেজিনগরে, বেলডাঙ্গাতে সব হকারদের দোকান পুড়িয়ে দিয়েছিল। আমি নিজে গিয়ে রিলিফ করেছি। ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল। আমি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন, আমি বিজেপিতে এসে নয়, তৃণমূলের মধ্যে থেকেও ওই কাজগুলো করেছি। যেহেতু তখন কৈলাস বিজয়বর্গী সব বিজেপির নেতাদেরকে ওমরপুরে মমতা ব্যানার্জির পুলিশ আটকে দিয়েছিল তার পলিসি অনুযায়ী, ঢুকতে দেয়নি। সেই কাজটা কিন্তু আমি তখন করেছি, এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন ঔরঙ্গাবাদের মন্দির রিপেয়ারিংয়ের জন্য অর্থের ব্যবস্থা করা। এবং আমরা নিমতিতাতে গেছিলাম, 68টা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল। আমি তখন দেখেছিলাম 68টার মধ্যে 3টে মুসলমান দোকানও ছিল। মানে দুষ্কৃতকারীরা করেছে। এবারের ইন্ডিকেশন খুব ব্যাড। মোথাবাড়ি বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, ধুলিয়ান শহর বলুন, শুধু বেছে হিন্দু। একটা লাইনে 5টা দোকান আছে, 10টা দোকান আছে, 7টা বাড়ি আছে, মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে। এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা। তাই বিজেপির স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে, আক্রান্ত হিন্দুরাই। সিপিএমের স্ট্যান্ড খুব ক্লিয়ার। তারা আনিসের জন্য ইনসাফ যাত্রা করে, আপত্তি কিছু নেই। আনিসের ব্যাপারে আমিও সাপোর্ট দিয়েছিলাম, আমিও বিধানসভায় তুলেছিলাম। আমরা ওই ক্ষুদ্র রাজনীতি করিনি, কিন্তু সিপিএম করেছিল। কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয়। বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে, ধুলিয়ানের চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি না করে, ধুলিয়ান টাউনের টিএমসি সভাপতির গ্রেপ্তার দাবি না করে, শামশেরগঞ্জের এমএলএর গ্রেপ্তারের দাবি না করে আমার গ্রেপ্তারের দাবি করেছে মিডিয়ার সামনে। উদ্দেশ্য পরিষ্কার, যে ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে, মমতা ব্যানার্জি সরাসরি করছে, ও ঘুরিয়ে করছে। হলো সিপিএম স্ট্যান্ড। কংগ্রেস তো তার স্ট্যান্ড জানেন, কংগ্রেসের স্ট্যান্ড নতুন করে বলার কারণ নেই। এবং কংগ্রেস বুঝতে পারছে যে তাদের যে মুসলিমগুলো ভোট দিয়েছিল 24-এ, সেই মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল। এটা কংগ্রেসের লোকেরা বুঝতে পারছে, ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে, অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে। কিন্তু তারা নিরুপায়, তাদের কিছু করার নেই, কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক। এবারে থাকলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই দাঙ্গাটা করিয়েছে। ও তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী, যার 220-25টা এমএলএ, বিপুল ক্ষমতা, তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হাওয়া করে দিয়েছে। গত শুক্রবার এই সময় বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30, 4.5 ঘন্টা নো পুলিশ ওয়াজ দেয়ার, 0। এবং স্কুলের বাচ্চাদের গাড়িগুলো যা পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাচ্চারা আটকে গেছিল, বিএসএফের জওয়ানরা এসওএস তাদেরকে রিকভারি করেছে। পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ডিএম মুর্শিদাবাদ, ওখানকার ডিআইজি
বিএসএফকে বলেছে যে আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি বর্ডারে ফিরে যান। সেই জন্যই তো চিফ জাস্টিস চেন্নাইতে ছিল, প্রেয়ার করিয়ে অর্ডার করিয়ে আমি কৃতজ্ঞ। আবার রাজ্যপাল তাও আজকে গেছেন, মালদা গেছেন রাজ্যপাল। মালদায় তো কিছু হয়, যা মালদাতে কিছু হয়নি। ওনার লিমিটেশন আছে। উনি আপনাকে বলি শুনুন, উনি সব বুঝতে পারছেন। আমিও একাধিকবার গেছি, কথা বলি, অসহায়। কিন্তু উনার তো মানে 188তে সংবিধানে রাজ্যপালের কথাই না শুনতে বাধ্য নন, কিন্তু রাজ্যপাল যা যা কাগজ চাইবে, সে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হলো, তার কপি দিতে বাধ্য। সংবিধানের 188। আপনি অবাক হয়ে যাবেন, স্বাধীনতার পরে এই গভর্নরকে রিপোর্ট দেয় না, আর এই গভর্নর সাহেবও হজম করছেন। নয় সাংবিধানিক রাষ্ট্রপতিকে ওনার রিপোর্ট করা উচিত, নয় আমি আরটিআই করেছি, আমাকে কপি দিলে তো আমি কোর্টে চলে যাই। আমাকে ওনার অফিসও কন্ট্রোলে নেই, রাজভবনের অফিস কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি। আমার আরটিআইয়ের উত্তর পাইনি আমি। আপনি চাইলে আপনাকে কপি পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে, আরটিআই এবং তার রিপোর্ট। কি মারাত্মক সংবিধান ভাঙছে এই সরকার, যেটা কোনোদিন করতে পারেনি। জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন করেনি। গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এত কনফ্লিক্ট, রিপোর্ট চেপে দেওয়া 188-এ পারে না করতে। জগদীপ ধনকরের সঙ্গে করতে পারেনি। এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন, তো জগদীপ ধনকরই আটকে দিয়েছিল, নইলে তো ক্রিয়েশন করে 5800 অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তাই গভর্নর, আমি মনে করি তিনি সব বুঝতে পারছেন, বোঝেন, অসহায় অসহায়। আমি নিজে ফিল করেছি, কারণ 188 রিপোর্টই দেয় না, মানেই না গভর্নর। উনি কী করেন? ওনার লিমিটেশন আছে, কত দূর যাবেন, কোথায় থামবেন, ওনার তো সংবিধান সেগুলো বলে দিয়েছে। একটা ইলেকটেড গভর্নমেন্ট সে রিগিং করে ছাপ্পা মেরে জিতুক, আর গুন্ডামি করে জিতুক, আর কাউন্টিং এজেন্টকে তাড়িয়ে দিয়ে জিতুক, জিতেছে তো। লিমিটেশন আছে। আমি বলবো গভর্নর অসহায়। আর মালদাতে কিছু হয়, যা হয়েছে ওখানে হয়েছে, ও ডিভাস্টেশন। অন্য কোনো ইস্যুতে আলোচনা করার দরকার নেই। মুর্শিদাবাদের আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, নিপীড়িত, উচ্ছেদ হওয়া, সর্বস্ব খুইয়ে ফেলা, হিন্দুদের পাশে দাঁড়ানো, তাদেরকে সমস্ত রকম সাহায্য করা, এটা এখন সমস্ত যাদের হুঁশযুক্ত মানুষ আছে তাদের ডিউটি হবে।